ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 17 নম্বর এপিসোডে। ভয়েসে আমি ছোট্ট আছি তোমাদের সঙ্গে। আজ তোমাদের বেশ পছন্দের একটি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শোনাতে চলেছি। আজকের ঘটনাটি কতটা ভয়ানক, কতটা মর্মান্তিক সেটা আজকের এই পুরো ঘটনাটি শুনলেই বুঝতে পারবে। তাই এখানে বেশি কিছু বলবো না, সরাসরি ঘটনাতে চলে যাব। ঘটনাতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার আগে ঘটনাগুলি তোমার কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এইরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো ডেসক্রিপশানে থাকা মেল থেকে বা স্ক্রিনে থাকা প্রেত কাহিনী অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। আজকের ঘটনা পাঠিয়েছেন প্রীতম লাইয়া ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি প্রীতম লাইয়া। আজ আমি প্রেত কাহিনী পরিবারের সঙ্গে একটি খুবই ভয়ঙ্কর কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করছি। প্রেত কাহিনী পরিবারের সঙ্গে এই ঘটনাটি শেয়ার করব বলে ঘটনাটি আমি আমার এক আত্মীয়র কাছ থেকে কালেক্ট করেছি। আমি প্রেত কাহিনীর প্রায় সকল এপিসোডগুলি দেখেছি, বেশ ভালো লাগলো, তাই আজ আমিও একটি ঘটনা শেয়ার করছি। ঘটনাটি আমার আত্মীয়র পাশের বাড়িতেই ঘটে যাওয়া। ঘটনাটি বেশি দিন হয়নি, 2014-15 সালের ঘটনা। তার পরিবারে মোট 3 জন থাকতো, একটি 6 বছরের ছেলে এবং তার বাবা মা। বেশ কিছুদিন ধরেই ওই 6 বছরের বাচ্চা ছেলেটার খুব শরীর খারাপ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার আচার ব্যবহারের মধ্যেও অনেক পরিবর্তন এসছে। একটা 6 বছরের শিশু 3-4টে প্রাপ্তবয়স্ক মানুষের খাবারের মতো খাবার খাচ্ছে, তার উপরে অন্ধকার জায়গা ছেড়ে কোনো দিক নড়ছেই না। এইরকম প্রায় অনেক পরিবর্তন তার মধ্যে হঠাৎ করেই এসেছে। প্রথমে তার মা বাবা এই জিনিসগুলোতে বেশি কান দেয়নি, টুকটাক আশেপাশে ডাক্তার দেখিয়েছে, কিন্তু তার শরীর ঠিক হওয়ার বদলে দিন দিন শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। ক্রমশ দিন বাড়তে বাড়তে তার শরীরের মধ্যে যেন কিছু কিছু জায়গায় ঘা হয়ে যাচ্ছে। ওই 6 বছরের শিশুর গায়ে নানান জায়গায় ঘা হওয়ার সে যা কষ্ট তার মা বাবা দেখতে পারেনি। তাদের পাশের গ্রামেই এক বড় তান্ত্রিক থাকতো। তার মা বাবা সমালোচনা করে সেই দিনই বিকেলবেলায় সেই তান্ত্রিকের কাছে যায় এবং সেই তান্ত্রিকের কাছে গিয়েই তান্ত্রিকের পায়ে পড়েই বলতে লাগলো, বাবা বাবা আমার ছেলেটাকে বাঁচান, বাবা আমার ছেলেটাকে বাঁচান, মনে হয় আমার ছেলেটা আর বাঁচবে না বাবা। তান্ত্রিকটা তাকে বলল, কি হলো কি তোর, ওট ওট, কি হয়েছে সেটা বল। লোকটা কাঁদো কাঁদো অবস্থায় সেই তান্ত্রিককে বলতে লাগলো, আজ কিছুদিন ধরেই দেখছি আমার ছেলেটা কিরকম যেন একটা আলাদা রকম আচার ব্যবহার করছে, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না, মনে হয় কোনো কালো ছায়ার নজর ওর দিকে পড়েছে, আপনি একটু দেখুন বাবা, মনে হয় আমার ছেলে আর বাঁচবে না। এরকম কাঁদো কাঁদো অবস্থায় আরও কিছু বললেন। সব কিছু শুনে তান্ত্রিক বললেন যে ঠিক আছে, আজ তুই বাড়ি চলে যা, কাল সকাল সকাল আমি তোর বাড়িতে যাব, তুই তোর বাড়ির ঠিকানাটা দিয়ে যা আমায়। বলে তান্ত্রিক তার বাড়ির ঠিকানাটা নিয়ে নিল এবং কথা মতো পরের দিন সকাল সকাল তান্ত্রিক গিয়ে তার বাড়িতে হাজির। সেই তান্ত্রিক তার নিজের কাছে বেশ কিছু প্রেতাত্মা পুষে রাখত, তার মধ্যে বেশ কিছু জিনও ছিল। জিন বলতে আমি যতটা জানি, মুসলিমদের কেউ মারা গেলে এবং তার আত্মার শান্তি না পেলে সেই আত্মা নাকি জিন হয়ে যায়। সেই তান্ত্রিকের কাছে এইরকম কিছু আত্মা পোষা ছিল। তান্ত্রিক তার বাড়িতে পৌঁছতেই সেই ছেলেটির বাবা তান্ত্রিককে বলল, আপনি এসেছেন বাবা, আসুন আসুন, বসুন, আমার বাড়িতে বসুন। তান্ত্রিকটা বলল, না না, প্রথম তো ছেলেকে দেখা আমায়। সেই ছেলেটির বাবা কোনো কথা না বলেই তান্ত্রিককে সোজা সেই ছেলেটির কাছে নিয়ে গেল এবং ছেলেটিকে দেখে তান্ত্রিকটার মনে বেশ মায়া লাগলো। এইটুকু একটা বাচ্চা ছেলে আর তার সঙ্গে এইরকম এসব ভাবতে না ভাবতেই ছেলেটির বাবা বলে উঠল, বাবা বাবা আমার ছেলেটাকে বাঁচান বাবা, মনে হয় আমার ছেলেটা আর বাঁচবে না। তখন তান্ত্রিকটা বলল, কিচ্ছু চিন্তা করিস না, আমি আমার জীবন দিয়ে হলেও একে বাঁচাবো।
কথাটা শুনে ছেলেটির বাবা যেন একটা শান্তির আশ্বাস পেল। তান্ত্রিকটা তার বাড়ির চারিদিকটা একটু ঘুরে দেখলো। দেখে ছেলেটির বাবাকে বলল, আমি আজকের রাতটা তোর বাড়িতে কাটাতে চাই, তাতে কি কোনো তোর সমস্যা আছে? ছেলেটির বাবা বলল, না না বাবা, তাতে সমস্যা কি হবে? আপনি আমাদের ভগবান, আপনি সারা জীবন থাকতে পারেন, একদিন কেন, যতদিন পারেন থাকতে পারেন। তান্ত্রিকটা বলল, বেশ, তবে আজ রাতটা আমি তোর বাড়িতেই কাটাতে চাই। আর আজকে রাতে আমার কিছু জিনিসের প্রয়োজন হবে, সেগুলো আমার দরকার। ছেলেটির বাবা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী দরকার বলুন, আমি এক্ষুনি সব এনে দিচ্ছি। তখন তান্ত্রিক যা যা লাগবে সব কিছুটা বলে দিলেন। আর বলতেই সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা সব কিছু এনে রাখলেন। এর মধ্যেই সেই তান্ত্রিকের যেই পোষা আত্মাগুলো ছিল তার মধ্যে একটি জিন এসে তান্ত্রিকটিকে হঠাৎ বলল, হুজুর, আপনি এই কাজটা করবেন না হুজুর। এই কাজটাতে আপনার প্রাণের অনেক ঝুঁকি আছে। ওই ছেলেকে যে সে আত্মা ধরেনি, একসঙ্গে দুটো তিনটে জিন ছেলেটিকে বশ করে রেখেছে। শুনে তান্ত্রিকটা বলল, তাতে আমার প্রাণ গেলে যাবে, কিন্তু আমি এই কাজ করতে একদম পিছু হাঁটব না। শুনে সেই জিনটা বলল, যথাজ্ঞা হুজুর, এই কাজটা করতে আমার যত রকম সাহায্য লাগে আমি সব সাহায্য করতে রাজি। আমি প্রতিটা সময় আপনার সঙ্গে আছি। আপনার যখন ইচ্ছে আমাকে ডাকতে পারেন। বলে উধাও হয়ে গেল জিনটা। এরপর সন্ধে নামলো এবং সন্ধে নামতেই সেই তান্ত্রিক সেই ছেলেটার ঘরে গিয়ে একটা বড় করে বৃত্ত আঁকলো এবং বৃত্ত এঁকে সেই ছেলেটিকে একদিকে বসিয়ে অপর দিকে সেই তান্ত্রিকটা বসলো। বসে সেই তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলো এবং সেই ছেলেটির মুখে আবির এবং কিছু ছাই পাশ নিয়ে ছেলেটির মুখে ফু দিতে লাগলো, কিন্তু কোনো মতেই তার মধ্যে থাকা আত্মাকে আনতে পারছিল না। তখন তান্ত্রিক বুঝেই গেছিল যে এমন করে ছেলেটিকে সুস্থ করা যাবে না। তিনি তখনই তার জিনকে আবার ডাকলো এবং ডেকে তাকে আদেশ দিল, তুমি একটু খবর নিয়ে দেখো ছেলেটিকে কেন এরা বশ করেছে, আমাকে তাড়াতাড়ি এর উত্তর দাও। জিন তখন বলল, যথাজ্ঞা হুজুর। বলে উধাও হয়ে গেল। এবং সেদিন রাতেই সেই তান্ত্রিকের জিন সমস্ত কিছু খবর তান্ত্রিককে বলে। তান্ত্রিক সব কিছুটা জানে এবং জেনে সোজা তার বাবা মার কাছে যায় এবং গিয়ে তার বাবাকে বলল, এই তোর কি আশেপাশে কোনো শত্রুতা আছে যে তোর অনেক ক্ষতি করতে চায়? তার বাবা একটু কাঁধমোদ অবস্থায়, না না বাবা, না সেরকম তো আমার কোনো শত্রু নেই, কিন্তু ঝামেলা বলতে আমার ছোট ভাইয়ের সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে টুকটাক একটু ঝামেলা হয়েছিল, কিন্তু সেই ঝামেলা কিছুদিন পর মিটেও গিয়েছিল। কথাটা শুনে সেই তান্ত্রিক ভাবলো যে জিন তাকে যে খবরটা দিয়েছে সেটা একদমই সত্যি। আসলে জিন তাকে খবর দিয়েছিল যে ওই বাচ্চা ছেলেটির কাকু, মানে তার আপন ছোট ভাই, তার ছেলেকে ওই রকম কালো জাদু করেছে। তখন সব কিছুটাই তার বাবা মার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। তখন তার বাবা ভাবলো যে এটাই হয়তো কারণ আমার ছেলের এইরকম মরমর অবস্থা হয়ে যাওয়ার পরেও তার ছোট ভাই একবারের জন্য তার বাড়িতে দেখতে আসেনি। জিনিসটা জানতে পেরে তার বাবা যেন রাগ এবং দুঃখে অনেক ভেঙে পড়ল যে তার নিজের ছোট ভাই তার ছেলেকে মারার জন্য এই রকম পরিকল্পনা করতে পারলো। কিন্তু তান্ত্রিক তখন এক ফোঁটাও সময় নষ্ট না করে সেই ঘরে গিয়ে সেই বৃত্তের এক প্রান্তে ছেলেটিকে রেখে এবং অন্য প্রান্তে তান্ত্রিকটি বসে মন্ত্র পড়তে লাগলো এবং এখন তার জিনও তার সঙ্গে আছে। কিছুক্ষণ এই রকম মন্ত্র জপ করার পর হঠাৎ সেই ছেলেটির মধ্য থেকে দুইজন প্রেতাত্মা বেরিয়ে এলো। বেরিয়ে আসতেই তান্ত্রিক তাদের প্রশ্ন করলো যে তোদের এখানে কে পাঠিয়েছে বল। তখন সেই প্রেতাত্মাগুলো বলল, আমরা ইচ্ছে করে এখানে আসতে চাইনি, আমাদের জোর করা হয়েছে, আমাদের জোর করে এর মধ্যে পাঠানো হয়েছে।
তান্ত্রিকটি এটি শুনে বলল, তোরা এখন চলে যা এখান থেকে। তখন সেই প্রেতাত্মাগুলো বলল, না হয় আমরা এই ছেলের প্রাণ নিয়ে যাব, না হয় এই ঘরের মধ্যে থাকা কোনো এক মানুষের শরীরের অঙ্গ নিয়ে যাব। কথাটা শুনেই তান্ত্রিকটা রেগে বলতে লাগলো, চলে যা এখান থেকে, বেরিয়ে যা তোরা। তখন সেই প্রেতাত্মাগুলো জোরে জোরে হাসতে লাগলো এবং হাসতে হাসতে আবার সেই ছেলেটির মধ্যে চলে গেল। তখন বলতে লাগলো, আজকে রাতের মধ্যেই আমরা ছেলেটিকে শেষ করে ফেলবো। এই জিনিসটা তান্ত্রিকের যে জিন তান্ত্রিককে বলেছিল যে আজকে রাতের মধ্যেই ওরা ওই ছোট্ট ছেলেটিকে শেষ করে ফেলবে। আর তাই তান্ত্রিক সময় নষ্ট না করেই তার কাজটা সম্পূর্ণ করতে চাইছিল। তখন তান্ত্রিকটা তার আরও কিছু পোষা আত্মাকে ডেকে মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণ আবার মন্ত্র পড়ার পর দেখলো সেই প্রেতাত্মা দুটো ছেলেটির শরীর থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আবার বলতে লাগলো, কি বললাম তোর কানে যায়নি বুঝি? হয় আজ রাতেই এই ছেলেটির প্রাণ নেব, না হলে এই ঘরে থাকা কোনো এক মানুষের শরীরের একটা অঙ্গ নিয়ে যাব। এবং তান্ত্রিকটা ওই কথাটা শুনেই আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। এবং এবং ওই মন্ত্র পড়তে পড়তে সেই তান্ত্রিক কখন যে সেই বৃত্ত থেকে বাইরে চলে এসছে তান্ত্রিক নিজেও বুঝতে পারেনি। এবং সেই তান্ত্রিক বৃত্ত থেকে বাইরে বেরোতেই হঠাৎ খুব জোরে তার বাঁ পায়ের আঁটুতে ব্যথা লাগলো। কিন্তু তান্ত্রিক তখন কিছুই বুঝতে পারেননি, ভাবলো যে কিছু একটা আঘাত লেগেছে, হয়তো ঠিক হয়ে যাবে পরে। আর ওই ব্যথা লাগার পরেই সেই আত্মাগুলো বলতে লাগলো, এই ঘরের পিছনে একটা বড় পুকুর আছে, আর সেই পুকুরের দক্ষিণ পাশে একটা বড় তেঁতুল গাছ আছে। সেই তেঁতুল গাছের নিচে একটা ছোট্ট ভাঁড় আছে। সেই ভাঁড়ের মধ্যে এই ছোট্ট ছেলেটির চুল এবং শরীরের একটু রক্ত এবং ছেলেটির জামার একটু ছেঁড়া কাপড় রয়েছে। সেইটাকে নিয়েই ভেঙে ফেললেই আমাদের মুক্তি হয়ে যাবে। আর তখনই সেই তান্ত্রিকের পোষা আত্মা সহ তান্ত্রিক নিজেই গিয়ে সেই পুকুর পাড়ে মাটিটা খুঁড়ে দেখলো যে সত্যি তার নিচে সেই মাটির ভাঁড়টি রয়েছে। তান্ত্রিকটি তখনই সেই ভাঁড়টিকে ভেঙে ফেলল, আর ভাঙতে সেই ছেলের মধ্যে থাকা আত্মাগুলো মুক্তি হয়ে গেল। তারপর ছেলেটির আচার আচরণ স্বাভাবিক হয়ে গেল। সেই দিন ওইসব করতে প্রায় 2:30-3টে বেজে গেছিল। সেই দিন সেখানেই একটু ঘুমিয়ে পড়লেন, কিন্তু ঘুম থেকে উঠেই তিনি যেটা দেখলেন বা তিনি যেটা বুঝতে পারলেন সেটার জন্যে তান্ত্রিকটি কখনই প্রস্তুত ছিলেন না। তান্ত্রিকটি দেখলো তার বাঁ দিকের পাটা পুরো অবশ হয়ে আছে। তান্ত্রিকটি চাইলেও সেই পাটা নাড়াতে পারছে না। ঠিকঠাকভাবে বলতে গেলে তান্ত্রিকটির বাঁ পা প্যারালাইসিস হয়ে গেছে। আর তখনই সেই তান্ত্রিকের মাথায় এলো যে তখন যে আত্মাগুলো বলছিল হয় ছেলেটির প্রাণ নেবে ওই রাতে, বা ওই ঘরের মধ্যে থাকা কোনো এক মানুষের শরীরের অংশ নেবে। তখনই বুঝতে পারলেন যে তার বাঁ পায়ের ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। তিনি চাইলেও আর কোনোদিন ওই বাঁ পাটা নাড়াতে পারবেন না। তখনই সেই তান্ত্রিক তার সেই জিনকে ডাকলো, ডেকে সবকিছুটা তার কাছ থেকে জানার চেষ্টা করলো। এবং সেই জিন সেই একই কথাই তান্ত্রিককে বলল, হ্যাঁ হুজুর, কাল রাতেই আপনি আপনার বাম পায়ের ক্ষমতাটা হারিয়ে ফেলেছেন। সেই দুটো আত্মা আপনার বাম পায়ের ক্ষমতা নিয়ে গেছে। আপনি চাইলেও আর কখনো ওই বাম পা নাড়াতে পারবেন না। বলে জিনটা আবার উধাও হয়ে গেল। জিনিসটা জানতে পেরে তান্ত্রিকের বেশ মন খারাপ হয়ে গেল, কিন্তু একদিক থেকে তান্ত্রিক বেশ আনন্দ পাচ্ছিল, কারণ তার জন্য একটা ছোট্ট 6 বছরের ছেলের জীবন বেঁচে গেল। জিনিসটা যখন তার বাড়ির সকলে জানলো, মানে সেই ছেলেটির মা বাবা জানলো, তখন সেই ছেলেটির বাবা বলল, এ কি করলেন বাবা? আমার ছেলের জন্য আপনি এত বড় নিজের ক্ষতি করে ফেললেন। আমি এর ঋণ কোনোদিনই পূরণ করতে পারবো না বাবা। বলে ছেলেটির বাবা কান্নায় ভেঙে পড়ল। কিন্তু সেই তান্ত্রিকটি তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, বলেছিলাম না যে আমার প্রাণ দিয়ে হলেও তোর ছেলেকে সুস্থ করে তুলব।
তোর ছেলে আর 2-4 দিনের মধ্যেই দেখবি স্বাভাবিক হয়ে সুস্থ হয়ে গেছে। আর তাই ছেলেটির বাবা সেই তান্ত্রিককে বলল যে, বাবা আপনি আমাদের বাড়িতেই থেকে যান, আপনার সকল যাবতীয় জিনিস আমি দায়িত্ব নেব। কিন্তু সেই তান্ত্রিক তার বাড়িতে থাকতে চাইছিল না। তান্ত্রিকটা সেই সময় বেশ অসুস্থ ছিল। তান্ত্রিক কোনো মতেই তার বাড়িতে থাকতে চাইছিল না। তান্ত্রিকটা কিছুটা সুস্থ হতেই তার বাড়ি থেকে চলে আসেন। আর 2-3 দিনের মধ্যেই তার ছেলেটিও সুস্থ হয়ে ওঠে এবং তারপর থেকে তিনি তার ভাইয়ের সঙ্গে কোনো রকম সম্পর্কই রাখেননি। এবং এতক্ষণ যাদের ঘটনাটি শোনালাম তারা আজও বেঁচে আছেন এবং কি সেই তান্ত্রিকও আজও বেঁচে আছেন। বিশেষ কারণে ঠিকানাটা দিলাম না। আজকের ঘটনাটি ভালো লাগলে শুনিও, ভবিষ্যতে আরও ঘটনা পাঠানোর চেষ্টা করব। সত্যি আজকের ঘটনাটি খুবই ভয়ঙ্কর ছিল। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এতটা ভয়ঙ্কর, এতটা মর্মান্তিক হতে পারে যেটা আমাদের ধারণার বাইরে। আজকের ঘটনাটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ঘটনাটিকে শেয়ার করে দিন যারা এরকম ভৌতিক বা কালো জাদুর ঘটনা শুনতে ভালোবাসে তাদের সঙ্গে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবেন এইরকম ঘটনা যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো স্ক্রিনে থাকা প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। এবং 3 দিন তোমাদের বেশ ঘটনা পাঠানোর পরিমাণ কমে যাচ্ছে, তাই আমাদের ঘটনা শোনাতেও বেশ দেরি হচ্ছে, আমরা ঠিকঠাক মতো ঘটনা দিতে পারছি না। সো প্লিজ তোমাদের কাছে ঘটনা থাকলে তোমরা আমাদের প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ